এরপরে আমরা যাব শিখবো যে এখানে ভেহিকেল কোটেশন কিভাবে এন্ট্রি করবো। তো ভেহিকেল কোটেশনের ট্রানজাকশন শোরুমে গিয়ে আমরা ভেহিকেল কোটেশনে যাব। এখানে কোনো কোটেশন এন্ট্রি নেই, আমরা এখানে নিউ অপশন যাব। নিউ এখানে সাবজেক্ট রয়েছে ভেহিকেল কোটেশনই। এখানে যদি এনকোয়ারি ফার্স্ট আমাকে করতে হচ্ছে, তাহলে আমি ওই কাস্টমারের এনকোয়ারি এখানে টানতে পারি। এনকোয়ারি সিলেক্ট করলাম, আমার এখানে কাস্টমার ডিটেলস চলে এলো। কাস্টমার ডিটেলস আসার পরে টু, এখানে কাকে দিচ্ছি। ভেহিকেল কোটেশন তখনই জেনারেট হয় যখন কোনো ব্যাংক ফাইন্যান্স করতে কাস্টমারের প্রয়োজন হয়, তখন এই ভেহিকেল কোটেশনটা প্রয়োজন হয়। খুব রেয়ার কেস প্রয়োজন হয়, খুব অল্পই প্রয়োজন হয়। তো এইখানে ভেহিকেল কোটেশনে আমাকে কি জিনিস করতে হবে। দেখো আমার এখানে কাস্টমার ডিটেলস চলে এসেছে। আমি এখানে টু দা ইউনিয়ন ব্যাংক কিন্নাহার ব্রাঞ্চ, কিন্নাহার বীরভূম, অ্যাড্রেস যাই থাকবে সেই ডিটেলসটা কোন ব্যাংকের এগেনস্টে এটা হবে, সেটা টু দা ব্যাংক মানে সেটা লিখতে হবে। এবার এটা ব্যাংকে না হয় যদি কাস্টমার চায় যে আমি আমাকে একটা এনকোয়ারি দিয়ে দেন পার্সোনাল, তাহলে সেক্ষেত্রে আমি এখানে কাস্টমারের নাম অ্যাড্রেসটাও এখানে রেখে দিতে পারবো, বা এটা ব্ল্যাঙ্ক রাখলেও আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে। এবার এই জায়গাটা যে আছে, এই জায়গাতে আমার এনকোয়ারির কিন্তু লেখাজোখার যে কাজগুলো আছে সেগুলো এখানে থাকে। ঠিক আছে, কি কি জিনিসের মধ্যে এনকোয়ারির মধ্যে আমি লিখবো, কি কি জিনিস থাকবে, সেটা ওর মধ্যে থাকবে। সেটা একটা লেখা ফরম্যাট আমাদের রেডি থাকে। সেই রেডি ফরম্যাটটা শুধু এখানে পেস্ট করা। এখানে ডিয়ার স্যার ম্যাডাম, সে এনকোয়ারি যে গাড়ির উপরে করছে সেই গাড়ির অটোমেটিক এখানে চলে আসবে, কোনো অসুবিধার কিছু নেই। আমি এখানে SP-125 সিলেক্ট মডেলে গেলাম। সিলেক্ট মডেলে গিয়ে আমি এখানে SP-125 খোঁজ করছি। দেখো SP-125 এখন ড্রাম OBD2 বা ডিক্স OBD2 আমি এখানে খোঁজ করলাম। দেখো এখানে SP-125 ডিক্স OBD নাম অটোমেটিক চেঞ্জ হয়ে চলে আসছে, বাকি লেখা কিন্তু সব একই থাকছে। এর এক্স শোরুম প্রাইস কত, এক্স শোরুম প্রাইস যদি আমার মনে করো, আমি এখানে অ্যাকচুয়ালটা দিচ্ছি না, কারণ অ্যাকচুয়াল এখন এই মুহূর্তে আমার কাছে রেডি নেই। তো আমি এখানে যেটা আমার প্রাইস লিস্ট থাকবে সেখানে যে দামটা দেখতে পাচ্ছি সেটা এখানে ঢোকালাম। তাহলে সেটা আমি মনে করো এক্স শোরুম প্রাইস 89,237 টাকা। এরপরে আমার কি হবে, ইন্স্যুরেন্সের জন্য কত টাকা লাগছে, মনে করো 8,500 টাকা। এরপরে হচ্ছে রেজিস্ট্রেশন, কি কি চার্জ আমার লাগবে, রেজিস্ট্রেশন ফুলটা লিখবে, লিখে এখানে মনে করো এটা আছে তোমার 15,000 টাকা। হলো। এরপরে এক্সট্রা যদি কিছু থাকে কাস্টমারের AMC EW নিয়ে ধরো এখানে চার্জ আছে 2,000 টাকা। কাস্টমার বলছে আমার অ্যাক্সেসরি সহ কত লাগবে, তাহলে অ্যাক্সেসরি যদি আমি ফুল অ্যাক্সেসরি নিয়ে নোট করি, তাও আমি ধরে নিলাম যে গাড়িতে মোটামুটি 3,000 টাকা মতো অ্যাক্সেসরি আমার লাগে। হলো। এক্সেস কোনো যদি চার্জেস কিছু সেই মুহূর্তে থাকে বা অ্যাড মনে হয় যেটা ওর সঙ্গে যুক্ত আছে, তাহলে সেটা অ্যাড করলাম। এখানে দেখো টোটাল এখানে চলে এলো, টোটাল টাকা কত এলো অটোমেটিক্যালি। আমি এটাকে সেভ করব। ঠিক আছে, সেভ করলাম, কিন্তু নিচে আমার কিছু এখানে কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনটা এখানে এলো না, সেই কন্ডিশনটা আমাকে দিতে হবে। সেই কন্ডিশনও আমাদের ফরম্যাটলি সেভ আছে, আগের সফটওয়্যারে পেয়ে যাবে বা আগের কোনো এতে পেয়ে যাবে, কপি করে ঢুকিয়ে নিলে হবে। এটা একবার এন্ট্রি করলেই হয়ে যায়, বারবার এটা এন্ট্রি করার প্রয়োজন হয় না। একবার লিখে দিলেই আমার এখানে চলে আসবে। এখানে কি আমাদের ব্যাংক ডিটেলস, কিভাবে কি কন্ডিশন দেবে, ফোন নাম্বার টোন নাম্বার সবই আছে। এটাকে সেভ করে দেবো, বাস আমার কোটেশন রেডি। কোটেশন নাম্বার কত নাম্বার কোটেশন এখানে পড়ে গেল, এটাকে প্রিন্ট আউট দেবো। এখানে প্রিন্ট যেই করব, আমার দেখো প্রিন্টের অপশন খুলে গেল। এখানে দেখো আমি দেখতে পাচ্ছি যে কাস্টমার কত নম্বর আছে, আমাদের GST নাম্বার চলে এসেছে, কত তারিখে হচ্ছে, কোথায় হচ্ছে, কাস্টমারের নাম কি, নাম আছে, মডেল কি আছে, সব এখানে নাম টাম সব চলে এলো। হ্যাঁ। আর এখানে দেখো ডিস্ক ব্রেকের কি, এক্স শোরুম দাম কি আছে, তার সঙ্গে ইন্স্যুরেন্সে কত, রেজিস্ট্রেশনে কত, AMC EW তে কত লাগছে, অ্যাক্সেসরিতে কত লাগবে, টোটাল এই টাকাটা চলে এলো। আর তার নিচে দেখো কন্ডিশন চলে এসেছে, সমস্ত কিছু যে ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন হ্যান্ডেলিং যা কি আছে না আছে, সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে নোট করা আছে। ঠিক আছে, তো আমাদের অ্যাকাউন্ট নাম্বার থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। ওকে। হ্যাঁ স্যার। এখানে প্রিন্ট অপশনে এই এই অপশনে প্রিন্ট দিলেই প্রিন্ট বেরিয়ে যাবে। এটা ব্যাক হবে, এই অপশনটাতে এসে প্রিন্ট দিতে হবে। আর ব্যাক চাইলে এই অপশনটাই ব্যাক হবে। ঠিক আছে, এই অপশনটাই ব্যাক করলে ব্যাক হয়ে যাবে, এটা ক্লিক করবে, এটা ব্যাকে আবার সেখানকার সেখানেও চলে যাবে। ঠিক আছে।
পেজ থেকে আউট হয়ে গেল। এই চলে গেল তোমার কোটেশন। তাহলে প্রথমে এনকোয়ারি মাস্ট, আমার কোটেশন করতে গেলে কাস্টমারের নাম লাগবে, ডিটেলস লাগবে, তার জন্য এনকোয়ারি কিন্তু আমার করতে, ওই জন্য এনকোয়ারি প্রথমে দেখালাম। এই হলো কোটেশন। কোটেশন হয়ে গেলে এটা সুন্দর করে প্রিন্ট করে খামে ভরে দিয়ে কাস্টমারকে দিয়ে দেওয়া। যদি ব্যাংকে যায়, কাস্টমার যদি নিজে যায়, আমরা একটা প্লেন কপি দিয়ে দিলাম, বাস তাতেই হয়ে যাবে। এক্সিট করলাম, এক্সিটে গিয়ে এক্সিট হলো দেখতে পেলো তো, এক্সিট বলে অপশন আছে এখানে, এখানে এক্সিট করলে এক্সিট হয়ে যাবে। আর এখানে কোটেশনে দেখার জন্য প্রত্যেকটা মেনুতে যখন কিছু খুলবে তখন এখানে দুটো অপশন দেখতে পাবে, একটা হচ্ছে স্মার্ট লুকআপ আর একটা আছে ডেটা। তো স্মার্ট লুকআপে গিয়ে তুমি কি পাবে না, টোটাল নাম্বার অফ কোটেশন কত আছে যেটাকে সিলেক্ট করবে, সেটা সিলেক্ট হওয়ার পরে এখানে অ্যাপ্লাই করলে তুমি সেইটাকে আবার ডাটাতে পেয়ে যাবে। এখানে এডিট করে আবার কিছু করতে চাইলে তখন অ্যাডিশন বা মাইনাস কিছু করতে চাইলে করতে পারবে। হলো। এরপরে চলে যাই পারচেজ ভেহিকেল। তাহলে গাড়ি তো আমাকে পারচেজ করতে হবে, আমি SP 125 ডিস্ক ব্রেক গাড়ি আমি এটা বিক্রি করতে হবে, তাহলে কোটেশন হলো। তাহলে সেই গাড়িটা তো আমাকে সেল করতে গেলে আমার গাড়ি থাকতে হবে, তার থাকার জন্য আমার গাড়ি নিশ্চয়ই তার আগে পারচেজ হয়ে থাকতে হবে। তাহলে পারচেজ বিল ভিকেলে আমি গিয়ে পারচেজটা ক্লিক করবো, এইখানে গিয়ে আমি গাড়িটাকে পারচেজ করবো। আমার গাড়ি কবে এসছিল কি এসছিল তার একটা বিল থাকবে, তো সেখানে গিয়ে পারচেজ করবো। এখানেও সেম, যদি আগে পারচেজ হয়ে থাকে আমরা স্মার্ট লুক আপে দেখতে পাবো, আর না হয়ে থাকলে এখানে দেখো স্মার্ট লুক আপ এখন ইনভিজিবল দেখাচ্ছে, শুধু পারচেজ বিলটাই শো করছে। ঠিক আছে। এবার এখানে গিয়ে কি করবো, আমরা নিউ করব, সেম প্রসেস। নিউ করার পরে পারচেজের একটা বিল নাম্বার থাকবে, সেই বিল নাম্বারটা আমরা এন্ট্রি করবো। ধরো 1 2 3 4 5 6 এটা নাম্বার, তারপরে ডেট থাকবে। তাহলে ডেট আমি এখানে পারচেজ করছি 8/9/2024। রিসিভ ডেট তো আমার 7/9/2024 থাকলো। রিসিভ কোথা থেকে করছি আমি, তাহলে সেই লেজারে আমাকে ঢুকতে হবে। আমি এখানে ধরো NDVP হোন্ডা ভেহিকেল আমার, তাহলে গাড়ির লেজার গাড়ির কাছ থেকে আসবে ভেহিকেল, তাহলে এই লেজারে আমি এন্ট্রি করবো। এরপরে গাড়ি কি যাবে, এই মডেলে চলে আসবো, মডেলে এসে আমার এখানে গাড়ি কি আছে আমাকে এন্ট্রি করতে হবে। ঠিক আছে। তাহলে মডেলে আসার পরে আমি এখানে লিখলে হবে না, আমাকে এখানে একটা এন্টার মারতে হবে। এন্টার মারার পরে আমার টোটাল মডেল লিস্ট খুলে যাবে। এখান থেকে আমাকে সার্চ করতে হবে SP 125 ডিক্স ড্রাম, যা বটে সেটা নিতে হবে। দেখো এখানে SP 125 ডিক্স OBD2 আমরা নিয়েছি। এর কালার কি আছে, কালার যদি আমার এখানে থাকে আমি এখানে প্রেজেন্ট কালার ক্লিক করলে পাবো, না থাকলে আমাকে কালার এখানে লিখতে হবে। ম্যাট এ গ্রে ধরো এই কালারটার নাম আছে, সেটা আমরা বিলে দেখতে পাবো। কালার এন্ট্রি হওয়ার পরে আমি এখানে সিলেক্ট যে অপশনটা আছে, পরবর্তীতে এই সিলেক্ট অপশনে যাব। সিলেক্ট অপশনে গিয়ে এখানে সিলেক্টে ক্লিক করবে, ওই ঘরটাতে, সিলেক্ট উপরে নয়, এই এই ঘরের নিচে ক্লিক করবো। এই এই ঘরটাতে সিলেক্ট গুলো দেখাচ্ছে, এখানে ক্লিক করবো। ক্লিক করলে এখানে আমি ফ্রেম নাম্বার, চেজিং নাম্বার এগুলো আমাকে লিখতে হবে, সেই গাড়ির ME4JC, হ্যাঁ 321254 8, আমি যা নাম্বার হলো লিখলাম। এখানে ফ্রেম নাম্বার JC 56245, যা নাম্বার আমি দেখতে পাচ্ছি বিলে সেটা লিখলাম। চাবি নাম্বার কত আছে 1285। সার্ভিস বুক নাম্বার, নাম্বার নেই, নতুন বুকে নাম্বার থাকে না, নেই। ব্যাটারি যদি গাড়িতে আছে সেই ব্যাটারি নাম্বার হবে একটা, তাহলে BF 56254 একটা নাম্বার হবে, এরকম কিছু। ম্যানুফ্যাকচার মান্থ, ম্যানুফ্যাকচার মান্থ কোথায় পাবো আমরা, দেখেছিলাম যে ও একটা গাড়ি ঢোকাচ্ছি তার ফ্রেম নাম্বার চেসিস নাম্বার কোথায় আছে, তাহলে হাই রাইসে গিয়ে ভেহিকেলে গিয়ে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার মারলে, অল ভিজিবল ভেহিকেল করে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার মারলে ওখানে গিয়ে আমরা ম্যানুফ্যাকচার মান্থ তো পেয়ে যাবো যে কোন মাসে হয়েছে। তাহলে আমরা গাড়ি কিনছি এটা 9, তাহলে আমি সাপোজ ধরে নিলাম এটা 8/8/2024 আমার ম্যানুফ্যাকচার হয়েছে। নর্মস এখানে পাবো আমি BS6, ভারত স্টেজ 6, এটা আমার রেডিমেড নর্মস পেয়ে যাবো। তাহলে এইটা ফিল আপ যেই করে দিলাম, আমি ওকে করবো, এই কটা ঘর আমাকে ফিল আপ করতে হবে। ওকে করলাম, চলে এলো। যদি আমার SP 125 এই ম্যাট অ্যাক্সিস গ্রে মডেল যদি আমার দুটো থাকে, একই কালারের গাড়ি দুটো আছে, কিন্তু সেই ইঞ্জিন নাম্বার এখানে পরপর এন্ট্রি করে দিলেও হয়ে যাবে, দুটো আলাদা আলাদা ইঞ্জিন নাম্বার হবে। তাহলে এখানে আর সেকেন্ডটার আমি এখানে মেরে দিলাম যে ডিস্ক ব্রেকের গাড়ি, OBD2 মডেলের ডিস্ক ব্রেকের গাড়ি ম্যাট অ্যাক্সিস গ্রে আমার কাছে দুটো পারচেজ হচ্ছে। তাহলে দুটোরই আমি আলাদা আলাদা করে এখানে কিন্তু কোনো পারচেজ এন্ট্রি করবো না, আমি একটাতেই দুটো ইঞ্জিন নাম্বার এন্ট্রি করে দেবো। কিন্তু যদি দেখা যায় কালার আলাদা হয় তাহলে আমাকে আলাদা এখানে এন্ট্রি করতে হবে। যদি আমার মডেল আলাদা হয় তাহলে আমাকে আলাদা এন্ট্রি করতে হবে। ঠিক আছে। এখানে আইটেম ওয়াইজ আলাদা এন্ট্রি হয়ে যাবে, কিন্তু একই কালার একই মডেল হলে আমার ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার এখানে আমার 5টা থাকলে 5টায় আমি এন্ট্রি করে দিলে হয়ে যাবে। কিন্তু যদি আলাদা হয়, কালারের দিক থেকে আলাদা হয়, মডেলের দিক থেকে আলাদা হয়, তখন আমাকে কিন্তু কোথায় এন্ট্রি করতে হবে না, এইখান থেকে আবার নতুন করে শুরু করতে হবে। এখানে আবার দ্বিতীয় একটা এন্ট্রি হবে, এখানে এন্টার মারতে হবে, এখানে গিয়ে কালার লিখতে হবে, এখানে কোয়ান্টিটি অটোমেটিক্যালি এখানে চলে আসবে। কোয়ান্টিটিটা তোমাকে আলাদা করে ঢোকানোর কোনো প্রয়োজন হবে না। যদি দেখা যায় যে কোয়ান্টিটি তোমার এখানে দুটো আছে,
মনে করো এখানে কোয়ান্টিটি আছে দুটো, তাহলে কি হবে, আমি সিলেক্টে গেলাম, এখানে গিয়ে ধরো সেম এখানে পেস্ট করে দিলাম। এখানে একটা সেম সেম নাম্বার দিলে নেবে না, এখানে যে কোনো একটা সংখ্যা আলাদা চেঞ্জ করে দিতে হবে। একই সংখ্যা দিলে কিন্তু ও তো বুঝতে পারছে যে এটা একই আছে, এখানে নাম্বার এখানে চেঞ্জ করে গেলে সবই ফিল আপ করলাম। দেখো ওকে করবো, এখানে দেখো কটা কোয়ান্টিটি হলো, কোয়ান্টিটি কত হয়ে গেছে, দুটো। তাহলে কেন হলো, না আমার একই গাড়ি একই কালার, তার জন্য আমি এখানে এন্ট্রি করলাম, দুটো হয়ে গেল। কিন্তু যদি এটা গ্রে কালার না হয়, যদি রেড কালার হতো, ডিস্ক ব্রেক না হয় যদি ড্রাম ব্রেক হতো, তাহলে আমাকে এখানে আলাদাভাবে আবার নতুন করে মডেল নিতে হবে। ঠিক আছে, মনে থাকবে? হ্যাঁ ও, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দুটো গাড়ি এখানে এন্ট্রি করলাম, আমার গাড়ির রেট ধরে নিলাম এটাই আছে, টোটাল এটাই আছে। এবার আমি গাড়িতে কত ডিসকাউন্ট পাচ্ছি না পাচ্ছি সেটা এখানে এন্ট্রি করে আমি বিলটা সেভ করবো, এবং জিএসটি ফেস্টি গুলো এগুলো দেখে সেভ করবো। তাহলে আমি এখন গাড়িটা আমার দুটোই ধরো পারচেস করছি, যদিও একটা কমপ্লিট আছে একটা ইনকমপ্লিট আছে, তো আমি এই কমপ্লিটটাকে নিয়ে কাজ করব। এখন এটাকে সেভ করে দিলাম, তাহলে এই হয়ে গেল আমার পারচেজ এন্ট্রি সেভ। আর কিছু কাজ আছে? পারচেজ আমার হয়ে গেল, এখানে দুটো পারচেজ আমি এন্ট্রি করে ফেলেছি। এরপরে চলে যাব সেল করতে। হ্যাঁ হ্যালো, চলো একটা ফোন এসেছিল, রেকর্ডিং অন আছে। হ্যাঁ, ঠিক আছে। দেখতে পাচ্ছ স্ক্রিনটা? তাহলে আমরা শিখলাম কি, হ্যাঁ স্যার। শিখলাম কি পারচেজ, এরপরে কি আমাদের কি করতে হবে, সেল। তাহলে আমাদের চলে যেতে হবে ভিকেল, সেল বিল ভিকেল। ওকে, সেল বিল ভিকেল, এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি সেম প্রসেস, আমি নিউ, এখানে গিয়ে দেখো অপশন পাবে অনেকগুলো মাথার উপরে, এখানে দেখো সেল বিল আছে, এখানে স্মার্ট লুকআপ আছে, এখানে ডকুমেন্টস আছে, এখানে বিল আছে, এগুলো জিনিস আছে। আমার মেন দরকার এই বিল আর স্মার্ট লুকআপ। ঠিক আছে, তো এখানে আমরা নিউ করব। নিউ করার পরে এখানে ফাইন্যান্স যদি হয়, আমি সেই ফাইন্যান্সের নাম দেবো, ধরো আইডিএফসি ফাইন্যান্সে আমার গাড়ি বিক্রি হচ্ছে। এবার কাস্টমার দেখো এখানে এনকোয়ারি বলে অপশন আছে, দেখতে পাচ্ছ সেকেন্ড পজিশনে এনকোয়ারি। এখানে দেখো একটাই কাস্টমার আছে, যেহেতু ওই কাস্টমার এনকোয়ারি হলো, দেখছো এখানে নাম ফোন নাম্বার সব চলে এলো। এইখানে গিয়ে সিলেক্ট করতে হবে ক্লায়েন্টে কাউন্টার সেল। ঠিক আছে,
জব কার্ডের সময় ওয়ার্কশপ সেল, গাড়ি ভেহিকেলের ক্ষেত্রে কাউন্টার সেল। এবার এখানে কাস্টমারের এই জায়গাটা কি অপশন দেওয়া আছে, এটা হচ্ছে কেয়ার অফ, ঠিক আছে। সিও এখানে লিখে এখানে তার বাবার নাম লিখতে হবে, ঠিক আছে। তার বাবার নাম যেটা আধার কার্ডে বা প্যান কার্ডে থাকবে সেই ডকুমেন্টসে আমি তার নাম লিখে দিলাম একটা কিছু, ঠিক আছে। এখানে কাস্টমারের ফোন নাম্বার যদি অলরেডি এন্ট্রি থাকে আরেকবার আমি এতে ক্লিক করব, এনকোয়ারি প্রথমে ক্লায়েন্ট সিলেক্ট করব। ফার্স্ট আমি ক্লায়েন্টটা সিলেক্ট করবো, ঠিক আছে। ক্লায়েন্টটাকে কাউন্টার সেল সিলেক্ট করবো, তারপরে আমি ফাইন্যান্স এই নাম এনকোয়ারি করবো, তাহলে দুবার এটা এন্ট্রি করতে হবে না, একবারই হয়ে যাবে, ঠিক আছে। কারণ কি না, এই ক্লায়েন্টেও একটা জিনিস ওই ডকুমেন্ট ডিটেলস সব আছে সেটা এখানে চলে আসছে, ক্লায়েন্টের ফোন নাম্বার নেই বলে এখানে ফোন নাম্বারটা অমিট হয়ে যাচ্ছে যখন আমি পরে সিলেক্ট করছি। তারপরে যদি এনকোয়ারি সিলেক্ট করছি আমার অটোমেটিকলি চলে এলো, আমি লিখলাম না কিন্তু এখানে, ঠিক আছে। অ্যাড্রেসও দেখো এখানে যা অ্যাড্রেস আছে এখানে চলে এসছে। তাহলে এই তো গেল আমার কাস্টমার ডিটেলস ফিলিং করার ব্যাপার। আর কোনো কিছু নেই। ফোন নাম্বার আমি এখানে এক্সট্রা ফোন নাম্বার দুটো একটা ফোন নাম্বার আরো যদি এক্সট্রা ফোন নাম্বার ঢোকাতে যায় এখানে এন্ট্রি করতে পারি। এখানে একটা ঢুকিয়েছি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ফোন এন্ট্রি করতে হবে, এখানে করতে হবে। এরপরে চলে যাব আমরা এই মডেল অপশন। মডেল অপশনে গিয়ে আমরা সিলেক্ট করব। নেটশপে কাজ কত সহজ বুঝতে পারছো, এটাতে টুক করে হয়ে যাবে। হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এখানে মডেলে গেলাম, মডেলে গিয়ে এন্ট্রি মারবো, মানে এন্টার মারবো। এন্টার মারার পরে আমি এবার দেখবো যে কোন গাড়িটা আমার, গ্রে কালারের তো দুটো গাড়ি আছে, আমার কোন গাড়িটা বিক্রি হচ্ছে তার ফ্রেম নাম্বার আছে। তাহলে আমি এখানে অপশন পাচ্ছি 3টে। 1 নম্বর হচ্ছে চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, কি নাম্বার, বুকিং নাম্বার, এসব দিয়ে আমি খুঁজতে পারি। তো আমার যদি এখানে কি নাম্বার অপশন থাকে আমি কি নাম্বার টিপলাম, চাবি নাম্বার 1285 মারবো, সিলেক্ট দিয়ে দেবে। যদি আমি এখানে ফ্রেম নাম্বার বা চেসিস নাম্বার দেখো আছে, এখানে ইঞ্জিন নাম্বারও আছে, চেসিস নাম্বারও আছে, আমি ইঞ্জিন নাম্বার দিয়ে সার্চ করলে ইঞ্জিন নাম্বার দিলাম, সার্চ এখানে লিখে দিলাম, আমার অটোমেটিক্যালি এখানে অনেকগুলো যদি থাকে আমাকে এখানে সার্চে দেখে দেবে, কোনো অসুবিধা নেই। আমি এখানে সার্চিং এ যেটা পেলাম সেটাকে সিলেক্ট করলাম এবং একবার ভেরিফাই করলাম যে হ্যাঁ এটাই ফ্রেম নাম্বার পুরোটাই আছে কিনা। ভেরিফাই যে আমি সিলেকশন অটোমেটিক হয়ে আছে, আমাকে এখানে আর কিছু করার দরকার নেই। এখানে শুধুমাত্র ওকে করে দিলেই আমার দেখো গাড়ি এখানে চলে এলো। এবারে এখানে ব্যাটারি মেক, আমি ব্যাটারিটা এক্সাইড কোম্পানির আছে না অ্যামারন কোম্পানির আছে সেটা আমি এখানে লিখে দিলাম। ব্যাটারি সিরিয়াল নাম্বার আমার পারচেজের সময় এন্ট্রি থাকলে ভালো, না হলে যখন আমি বিক্রি করছি তখন এখানে এন্ট্রি করে দিতে হবে, ঠিক আছে। চাবি নম্বর তো বাই ডিফল্টে চলে আসবে। এক্স শোরুমে যদি আমার দামের কোনো চেঞ্জ হয়, দেখা গেলো দাম বেড়ে গেছে, 89,237 ছিল, এখন 89,535 হয়ে গেছে, আমি দাম এখানে চেঞ্জ করে দিলাম। তারপরে তো জিএসটি পার্সেন্টেজ তো অটোমেটিক বাই ডিফল্ট হয়েই থাকে, তো নিয়ে চলে এলো 89,000 সামথিং, এখানে গাড়ি আমার টোটাল এক্স শোরুমে চলে এলো। এরপরে এরিয়া, এখানে সেম ওই অ্যাড্রেস থেকে আমাকে ভিলেজ নিয়ে নিতে হবে, যে কোন এরিয়া। তাহলে এইখানে এরিয়া নিয়ে নিলে আমার কিন্তু জব কার্ডের সময় আর এরিয়া প্রয়োজন হবে না, তখন অটোমেটিকলি ওটা চলে আসবে। এবার যে সেলসম্যান বিক্রি করছে তার নাম কি এখানে নতুন এন্ট্রি করা যাবে। নতুন এন্ট্রি করলেই আমি এখানে দেখো নিউ ম্যান এন্ট্রি দেখে দিচ্ছি, ফুল নেম লিখে নেব, ঠিক আছে। এই জায়গাগুলো বাকি লোনের ব্যাপার আছে, এখানে কিছু এন্ট্রি করার কোনো প্রয়োজন হবে না। এবার যখন যাবে, আমি তো গাড়িটা এটা ইনভয়েস, আমার গাড়ির জিএসটি বিল এখানে আছে, তাই জিএসটির ইনভয়েস আমি এখানে তৈরি করতে পারছি, কিন্তু টোটাল গাড়িটাতে আমার কস্টিং কত পড়ছে, এখন ইন্স্যুরেন্স আছে, রেজিস্ট্রেশন আছে, সেগুলো কি করে এন্ট্রি করবো, তাই না। তো সেগুলো তো আমাকে এখানে টোটাল অ্যাড করতে হবে। যখন আমি এই বিলিংটা সেভ করতে যাব, ঠিক আছে, এ দেখো সেভ অপশনে সেভ করবো, এখানে একটা পেজ, দেখো এখানে এবার অ্যাকাউন্টস এর ব্যাপারটা পুরোটা চলে এসছে, ঠিক আছে। অ্যাকাউন্টস এর ব্যাপারটা পুরোই চলে এসছে, যে কত জিএসটি আইজিএসটি কি আছে সব চলে এসছে। এখানে আইজিএসটির ঘরটা আমি শুধু ডিলিট করে দেবো, কারণ আমার যখন আমি ইন্ট্রা স্টেট কোনো কিছু বিক্রি করব সেম স্টেটের মধ্যে আমার আইজিএসটি লাগে না। যখন আমি স্টেট চেঞ্জ করব তখন আইজিএসটি অ্যাড হবে, তখন এই সিজিএসটি এসজিএসটি দুটো 14-14 করে 28% থাকলে 14-14 করে 28% হবে, এই দুটো জিরো হয়ে যাবে। আর যখন আইজিএসটি আমার স্টেট চেঞ্জ হবে, আমি ধরো ওয়েস্ট বেঙ্গলের বাড়ি কিন্তু আমি ঝাড়খণ্ডের কাউকে গাড়ি বিক্রি করছি, তখন আমার এখানে আইজিএসটি অ্যাড হবে, বুঝতে পেরেছো। তাহলে আইজিএসটিটাকে জিরো করতে হবে। যদি আমার ওয়েস্ট বেঙ্গলের বীরভূমের মধ্যে গাড়ি বিক্রি করছি বা ওয়েস্ট বেঙ্গলের লোককে গাড়ি বিক্রি করছি, আইজিএসটি আমার প্রয়োজন নেই, আমার সিজিএসটি এসজিএসটি দুটো জিএসটির পার্ট হলেই হয়ে যাবে। এরপরে গিয়ে আমি সেভ করবো, দেখো এখানে চেঞ্জ হয়ে গেলে, আগে আরো একটা ঘর দেখাচ্ছিল সেটা নেই। এই জায়গাতে এসে আমরা এখানে এন্ট্রি করব যে 89,535 তো টোটাল হয়ে আছে, এখানে এন্ট্রি করব রেজিস্ট্রেশন, ট্যাক্স, ইন্স্যুরেন্স যে লেজার গুলো আছে সেগুলো। তো রেজিস্ট্রেশন ফ্রি অ্যাকাউন্ট কারেন্ট লাইবিলিটির আন্ডারে আছে, এখানে আমরা কত বলেছিলাম 15,000 টাকা, ঠিক আছে। এরপরে কি নিলাম, ইন্স্যুরেন্স,
তাহলে ইন্স্যুরেন্স ফার্স্ট নিউ ভেহিকেল, এটা সিলেক্ট করলাম। যে লেজারগুলো আমাদের রিফাইন্ড করা আছে আর কি, এগুলো জেনে নিতে হবে। এগুলো তো রেডি বলে থাকবে বলে কোনো ব্যাপার নাই, বা তোমাকে দেখলেই বুঝে যাবে কোনো ব্যাপার নাই। এগুলো দেখে বুঝতে হবে, এবং এগুলোকে একবার এন্ট্রি করলে নোট হয়ে যাবে, তখন পরবর্তীতে আর অসুবিধা হবে না। এখানে ধরো আমার আছে 8,000। এরকম আমার এএমসি আছে। এএমসি সার্ভিস প্যাকেজ আমি লাইবিলিটির জন্য নিচ্ছি, আমার সবই এগুলো টাকা নিয়ে রাখছি যাতে আমার কাজগুলো করতে পারবো বলে। তাহলে এএমসি জন্য আমার মনে করো যে 800 টাকা আমার এএমসি আছে, সরি 800 টাকা আমার এএমসি আছে। ইডাব্লিউ এক্সটেন্ডেড ওয়ারেন্টি, এটাও কারেন্ট লাইবিলিটি। রেজিস্টার যে দেখতে পাচ্ছ এখানে অ্যাকাউন্ট গ্রুপ কারেন্ট লাইবিলিটি, তো কারেন্ট লাইবিলিটির আন্ডারেই সবগুলোই থাকবে। কারণ এই টাকাগুলো কি জন্য নিচ্ছি, ওয়ারেন্টি করানোর জন্য নিচ্ছি। এ টাকাটা আমার ইনকামও নয়, এটা পুরো প্রফিটও নয়, যার জন্য লাইবিলিটি মানে আমি দায়িত্ব নিচ্ছি তার এই কাজটা করানোর জন্য, তার জন্য লাইবিলিটি অ্যাকাউন্টে থাকবে। ঠিক আছে, অ্যাকাউন্টস ব্যাপার যখন পরে পড়বে তখন বুঝতে পারবে। তো এক্সটেন্ডেড ওয়ারেন্টি আমার এর জন্য লাগছে মনে করো 1800 টাকা। ঠিক আছে, তারপর আরো আদার্স কিছু থাকলো। ফাইন্যান্স হলে একটা এইচপি চার্জ অ্যাড হবে, এইচপি চার্জ অ্যাকাউন্ট এও লাইবিলিটি, 700 টাকা ফাইন্যান্সের চার্জ অ্যাড হলো। টোটাল আমার গাড়ির দাম পড়লো 1,15,835 টাকা। এবার আমি নিচে তো হলো কি এটা, নিচে হয়ে গেল ক্রেডিট। নিচে এখানে লেখা রয়েছে কি ক্রেডিট। তাহলে ক্রেডিট যখন হলো তখন তো এবার ডেবিটও করতে হবে। তাহলে ডেবিটে এখানে গিয়ে মনে করো সে কাস্টমারটা যদি ক্যাশে নিচ্ছে তাহলে পুরো টাকাটা ক্যাশ দিচ্ছে, কিন্তু যদি ফাইন্যান্সে হচ্ছে সে মনে করো আমাকে 50,000 টাকা ডাউন পেমেন্ট দিয়েছে। তো বাকি টাকাটা তো আমার ফাইন্যান্স হচ্ছে, তাহলে সেটা আইডিএফসি ব্যাংকের আন্ডারে চলে গেল। মানে আইডিএফসি ব্যাংক আমাকে দেবে কত টাকা দেবে, এখানে ডিফারেন্স দেখিয়ে দিচ্ছে দেখো, এখানে ডিফারেন্স দেখিয়ে দিচ্ছে দেখো 65,835। তাহলে এখানে কত হবে, 65,835। দেখো এবার জিরো হয়ে গেল, আর কোনো ডিফারেন্স নাই। এবার সেভ করি, যদি এখানে 835-এর জায়গায় আমি 30 করি না, দেখো কি হবে। এখানে সেভ করতে যাবে, তোমার ডেবিট ক্রেডিট অ্যামাউন্ট শুড নট বি সেম। ঠিক আছে, মানে দুই দিকে আমাকে সমান হতে হবে, তবেই এটা এন্ট্রি নেবে, তাছাড়া নেবে না, মানে সেভ নেবে না। ঠিক আছে, তো এখানে আমাকে 35 করতে, তাহলে 5 টাকা ডিফারেন্স চলে গেলো। এবার সেভ করলাম, দেখো অপশন আমার ক্লিয়ার হয়ে গেছে, সমস্ত কিছু চলে এলো। আমি এখানে ফাইনাল টুলস ফার্স্ট এড কিট এগুলো সব টিক মেরে দিলাম, সেভ করে দিলাম। সেভ হয়ে গেল। সেভ যে হয়ে গেল, আমি এখানে প্রিন্ট দেবো। প্রিন্ট অপশনে আমাকে অনেক রকম অপশনের প্রিন্ট আমি দিতে পারি। এখানে দেখো অপশন আমার হলো রোড চালান প্রিন্ট, এক্স শোরুম ট্যাক্সেবল প্রিন্ট, এক্স শোরুম ট্যাক্স ইনভয়েস প্রিন্ট, অন রোড ট্যাক্স ইনভয়েস প্রিন্ট, ট্যাক্স ইনভয়েস কাম ডেবিট নোট, জিএসটি ট্যাক্স ইনভয়েস, মানি রিসিভ, ডেবিট নোট, সমস্ত কিছু এখানে কাস্টমার ডিটেলস, যেগুলো যেগুলো দরকার আমার সব ফর্ম এখানে পেয়ে যাবো। তাহলে প্রথম দরকার আমার রোড চালান। তাহলে রোড চালান আমি এখানে দেখলাম, এই আমার রোড চালান ক্রিয়েট হয়েছে, আমি এটাকে প্রিন্ট আউট দেবো। আমার সুন্দরভাবে একটা প্রিন্ট আউট হয়ে যাবে। ঠিক আছে, দেখো সব কন্ডিশন এখানে লেখা আছে, সবকিছুই আছে। এবার আমি যদি চাই রোড চালানে, কিন্তু কোনো অ্যামাউন্ট উল্লেখ আছে, দেখো কোনো অ্যামাউন্ট উল্লেখ নেই, শুধুমাত্র গাড়ির ডিটেলস উল্লেখ আছে। এখানে কাস্টমারের ডেট অফ বার্থ ঢোকানোর জায়গা আছে, সেটা ঢোকানো হয়নি, ওটা এন্ট্রি করলে হয়ে যাবে। কাস্টমারের আধার প্যান ঢোকানোর জায়গা আছে, হ্যাঁ ওগুলো দেখাচ্ছি আমি। এখানে দেখো বাই ডিফল্ট ফার্স্ট সার্ভিস কত কিলোমিটার হবে কি হবে চলে এলো, বাকি সমস্ত ডিটেলস এখানে চলে এসেছে। এখানে চলো কাস্টমার ডিটেলস এর আধার এবং এর নাম্বার গুলো কোথায় ঢোকানো যাবে সেটা দেখে দিচ্ছে। দেখো আদার্স ডিটেলস গুলো অপশন আছে, এই জায়গাটা আদার্স ডিটেলস মানে এই যে মাথার উপরে যে জায়গাটা আছে, ঠিক আছে। এখানে আদার্স ডিটেলসে ঢুকলে তোমাকে এখানে দেখো কাস্টমারের আরটিও কোথাকার সিলেক্ট হবে, কাস্টমারের নমিনি কাকে দেবে, নমিনির সঙ্গে রিলেশন কি, নমিনির নাম কি, কাস্টমারের ডেট অফ বার্থ কত, কাস্টমারের এজ কত, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স থাকলে তার নাম্বার, এখানে দেখো ভোটার কার্ডের নাম্বার, তাই না, ভোটার কার্ডের নাম্বার, আধার নাম্বার, প্যান নাম্বার, সবই জায়গা ভরার জায়গা আছে। ঠিক আছে, তাহলে এগুলো আমাকে এন্ট্রি করতে হবে। ওকে, দিয়ে ওকে ওখানে এন্ট্রি করার পরে আমি ওকে ক্লিক করে দিলে আমার ওটা সেভ করলেই চলে আসবে। যেমন এখানে আমি একটা এন্ট্রি করে দিচ্ছি, দেখো এটা লিখে দিলাম রিলেশন আছে এসপি ও ইউএসি পাউস, নমিনির এজ ধরো 35 বছর, হ্যাঁ কাস্টমারের ডেট অফ বার্থ হচ্ছে 1/1/1992, কাস্টমারের এজ 92 হলে পরে এখন কত হবে, 92 আর 2024, মানে 90 আর 24, 20, 10, 22 বছর নাকি, 22 বছর এজ হলো। বেশ, এরপরে এখানে চলে এলো প্যান নাম্বার, এ বি আর পি আই,
5865B/N কিছু একটা হলো। আধার নাম্বার, সেখানেও আমরা জানি কটা সংখ্যা হয়। হ্যাঁ, ঠিক আছে। ভোটার কার্ডের নাম্বার, WB, এরকম কিছু সংখ্যা থাকবে, সেটা এখানে এন্ট্রি। ওকে, আরটিও এখানে আমি মনে করো কাস্টমার সিউড়ি আরটিওর আন্ডারে গাড়ি হচ্ছে, তো সিউড়ি লিখে দিলাম। ওকে, সেভ করলাম, নতুন এন্ট্রি হলো বলে সেভ চাইলো। ঠিক আছে, এবার ইন্স্যুরেন্স পলিসি নেম, পলিসি ডেট, কবে কি হচ্ছে, ইন্স্যুরেন্স পেড অ্যামাউন্ট কত টাকা, এগুলো ঢোকানো যদি আরো এন্ট্রি করা যায়, কিন্তু আমার প্রয়োজন নেই, ওগুলো রোড চালানে আসবে না। আমি ওকে করলাম। এবার দেখো সেভ করো, দেখো প্রিন্ট রোড চালান, দেখো এখানে চলে এসছে সমস্ত কিছু। দেখো ডেট অফ বার্থ চলে এসছে, কাস্টমারের প্যান নাম্বার, আধার নাম্বার, ভোটার নাম্বার, ঠিক আছে না? তো এটা হলো রোড চালান। ওকে, রোড চালানোর পরে আমার চাই ধরো ট্যাক্স ইনভয়েস, তাহলে আমি এখানে এক্স শোরুম ইনভয়েস যেটা আছে সেকেন্ডটা, এটাকে যদি সিলেক্ট করি, আমার একটা জিএসটি ইনভয়েস জেনারেট হবে। এখানে দেখো জিএসটি এক্স শোরুমের যে 89,535 টাকা গাড়ির, আমার কত টাকা জিএসটি লাগছে, এসজিএসটি, সিজিএসটি, আইজিএসটি জিরো থাকবে, তো কত লাগছে সেটা চলে এলো। কাস্টমারের নমিনির নাম, নমিনির রিলেশন, কাস্টমারের কত বয়স, নমিনির কত বয়স, এগুলো সবই এখানে চলে এসছে। বাকি কাস্টমার দেখো ফাইন্যান্সে গাড়ি নিয়েছে, তার নামও চলে এসছে। যদি ফাইন্যান্সে নেয়, যদি ক্যাশে নেয়, তাহলে এই জায়গাটা কিছু থাকবে না, ফাঁকা থাকবে। ঠিক আছে, এরপরে যদি আমরা যাই যে তৃতীয় নম্বরে যে কি ইনভয়েস বেরোচ্ছে, শোরুম, দেখো এক্স শোরুম ট্যাক্স ইনভয়েস রিসিপ্ট, তার একটা ইনভয়েসের ফরম্যাট আছে। এখানে ট্যাক্স ইনভয়েস প্লাস মানি রিসিভ এখানে বেরিয়ে আছে, যে কত টাকার মানি রিসিভ আছে তার সঙ্গে চলে আসছে। তাহলে এখানে কি লেখা আছে, ট্যাক্স ইনভয়েস এবং রিসিপ্ট, তাহলে আমার মানি রিসিপ্ট থাকছে। অন রোড ট্যাক্স ইনভয়েস, শুধু যদি অন রোড ট্যাক্স ইনভয়েস চাই, তাহলে এখানে অন রোড কত দাম পড়ছে, বাই ডিফল্ট যেগুলো থাকে সেগুলো চলে আসবে। এরপরে যদি আমি চাই ডেবিট নোট সহ, মানে আমরা যে এক্স যে পরে এন্ট্রি করেছি যেগুলো, সেগুলো যদি চাই কাস্টমারকে টোটাল, এখানে চলে এসছে। তাহলে কি কি এসছে এখানে, দেখো এক্স শোরুমের বিল উপরে যা আছে সেটাই থাকলো, তার সঙ্গে ইন্স্যুরেন্স কস্ট, রেজিস্ট্রেশন, এক্সটেন্ডেড ওয়ারেন্টি, এইচপি চার্জ, এএমসি চার্জ মিলিয়ে কত কত আছে, এখান থেকে এটা সবটাই চলে এসছে, যে টোটাল কত টাকা হচ্ছে সেই বিলটাও চলে আসবে। ঠিক আছে, যদি শুধু মানি রিসিপ্ট দিতে চাই, তাহলে আমরা এখানে মানি রিসিপ্ট পাবো। মানি রিসিপ্ট ওয়ান অপশনে এখানে গেলে আমরা দুটো মানি রিসিপ্ট, ডবল পার্টের মানি রিসিপ্ট, একটা কাস্টমারের একটা আমাদের, দুটো মানি রিসিপ্ট এখানে পেয়ে যাচ্ছি, তাই না? দুটো মানি রিসিপ্ট দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা, এই একটা মানি রিসিপ্ট প্রথম পার্টের, তারপরেরটা আছে দ্বিতীয় পার্টের, এখান থেকে কেটে ছেড়ে দিলাম, কাস্টমারের একটা থাকলো, আমাদের একটা থাকলো। মানি রিসিপ্টে কি থাকছে না, গাড়ির মডেল, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, চাবি রিং, কি নাম্বার, ম্যাট, কালার কি থাকলো, তারপরে ব্যাটারি নাম্বার কি থাকলো, কাস্টমার কোন ব্যাংকের ফাইন্যান্সে নিচ্ছে সেটা থাকলো। আর যদি কাস্টমারের ফাইন্যান্স না থাকে, তাহলে এই নামটা থাকবে না, শুধু কাস্টমারের নাম থাকবে। অ্যাড্রেস থাকলো, কত রুপিস আমার কথায় লেখা আছে, এখানেও লেখা আছে। এখানে কাস্টমার সিগনেচার করবে, এখানে আমাদের যারা এমপ্লয়ি যারা কাজ করছে তারা সিগনেচার করবে। বা কম্পিউটার জেনারেট হলে সিগনেচারের প্রয়োজন হয় না, ওখানে লেখাই আছে দিস মানে রিসিভ কম্পিউটার জেনারেট রিসিভ। ঠিক আছে, তারপরে নিচেটা একই আছে, ওটা কেটে একটা কাস্টমারের একটা আমাদের। তো আমরা কাস্টমারকে তাহলে কি কি দেবো, এক নম্বর হচ্ছে রোড চালান দেবো, এক হচ্ছে এক্স শোরুম প্রাইসের ট্যাক্স ইনভয়েস দেবো। যদি আমাকে বাকি টোটাল এক্সট্রা টাকার যদি কাস্টমার হিসাব চাই, তাহলে আমি সেক্ষেত্রে ট্যাক্স ইনভয়েস এটাও দিতে পারি, এখানে দিলে টোটাল বাকি টাকাটা কিসে কিসে আছে টোটাল টাকাটা সেটাও চলে আসবে। ঠিক আছে, কাস্টমার ডিটেলস ওয়ানে যদি যাই, এখানে কাস্টমার ডিটেলস এর আমি পেয়ে যাবো সমস্ত কিছু। এইচএসআরপি হচ্ছে নাম্বার প্লেটের জন্য, ওটাও পরে আমি দেখিয়ে দেবো, যখন কাজ করবে তখন বুঝতে পারবে, যখন নাম্বার প্লেট লাগবে এখানে ফরম্যাট অটোমেটিক দেওয়া আছে। এইচএসআরপি ক্লিক করলে একটা ফর্ম বেরোবে, সমস্তটাই এরকম একটা ফরম্যাট, রেডিমেড ফরম্যাট থাকবে। তাহলে এগুলোকে বের করতে হবে। কাস্টমার ডিটেলস তুলতে গেলে এখানে দেখো রেজিস্ট্রেশনের জন্য এই কাগজটা পাঠাতে হয়, কাস্টমার ওয়ানে কাস্টমার ডিটেলস আছে এখানে। তাহলে এখানে বিভিন্ন রিপোর্ট আমি এখান থেকে জেনারেট করতে পারবো, যে কোনটা দরকার আমি সেটা দিতে পারবো। ঠিক আছে, একটা ইনভয়েসের ক্ষেত্রে। তাহলে এই তো গেল আমার সেল, কি কি গেল, এনকোয়ারি, কোটেশন, পারচেজ অ্যান্ড সেল। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। তাহলে আমরা আজকে ট্রানজাকশন শোরুমের আন্ডারে গাড়ি সেল করা এবং এনকোয়ারি রেজিস্টারে কিভাবে এন্ট্রি করা, কোটেশন কিভাবে দেওয়া, পারচেজ কিভাবে করা, আর সেল কিভাবে করা সেটা শিখে। ঠিক আছে, এর পরের দিনে আমরা
এখানে মানি রিসিপ্ট এবং ভাউচার এন্ট্রি এবং ডেবিট নোট এন্ট্রিও যেটা গাড়ির ক্ষেত্রে হচ্ছে সেটাই, অন্য কিছু না। গাড়িতে যে যেগুলো আমরা এখানে অ্যাকাউন্টসে গেলে দেখতে পাবে, এই যেগুলো ঢোকালাম ওগুলো ডেবিট নোটে হয়। তো ওটাও আমরা কখনো কখনো করে থাকি, তো ওটাও দেখিয়ে দেবো। তারপরে দেখাবো আমি ইন্স্যুরেন্স রিনিউয়াল কিভাবে এখানে এন্ট্রি করা যাচ্ছে। ঠিক আছে না? রেকর্ডিং আমি স্টপ করে